ওকে, আজকে লাইভ আলোচনায় বাতের ব্যথায় হোমিওপ্যাথিক ওষুধ যেটার নাম হচ্ছে মেডোরিনাম। এই মেডোরিনাম নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো যারা নিয়মিত শ্রোতা তাদেরকে বলবো লাইভে খুব দ্রুত অ্যাটেন্ড করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন। বাতের ব্যথার হোমিওপ্যাথিক ওষুধ মেডোরিনাম। তো আপনারা ভিডিও শেয়ার করতে থাকুন আর আমি শুরু করি দেরি না করে। সর্বপ্রথম আমরা জানব বাত মানে কি। এটা সাধারণ ভাষায় আমরা কি বুঝি। সাধারণত মানুষের তাদের যে শরীরে যখন কোনো ক্লান্তি বা অবসাদ আসে, এই ক্লান্তি বা অবসাদ সময়ের মধ্যে শরীরে একটা পেইন সৃষ্টি হয়, যন্ত্রণা সৃষ্টি হয়। এই যন্ত্রণাটাই হচ্ছে বাতের যন্ত্রণাভাবে ধরা হয়। তবে বাতের যে সমস্যা থেকে এটা হয় এটাও ঠিক নয়, কিন্তু অনেক ঔষধ আছে, অনেক সিমটম আছে। সেই ঔষধ এবং সিমটম সমস্ত কিছু মেনটেন করে ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে অবশ্যই ভালো রকম চিকিৎসা করা যায়। তো সর্বপ্রথম মেডোরিনামকে আমি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। এর পিছনে মূল কারণ কি, কেনই বা আমরা মেডোরিনামকে গুরুত্ব দিলাম? তো সর্বপ্রথম মেডোরিনামকে গুরুত্ব দেওয়ার পিছনে একটাই মূল কারণ, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে যদি আপনাদের এই মেডোরিনাম ঔষধ সম্বন্ধে একটু নলেজ বা একটু ধারণা যদি থাকে, তাহলে আপনারা 90% এই মেডোরিনাম ঔষধ দিয়ে রোগটাকে কিওর করতে পারবেন। বিশেষ করে বাতের রোগ, যাদের যত জটিলতম সমস্যা, সেই জটিলতম সমস্যা একদম সহজ সরলভাবে কিওর করে এই মেডোরিনাম। সাধারণত বাতের যে সমস্যা, এই সমস্যা একটা সাইকিয়াট্রিক বা সাইকোটিক সমস্যা, অর্থাৎ সাইকোটিক ধাতুতে এই বাতের সমস্যা সবথেকে বেশি দেখা যায়। তো এই সাইকোটিক ধাতুতে বাতের সমস্যা যে দেখা যায়, কাদেরকে সাইকোটিক হিসেবে আমরা পরিলক্ষিত করব সেটা একটু শর্ট প্রসেসে আমরা একটু জেনে নিই। যে সকল বংশে, অর্থাৎ বাবা এবং মায়ের বংশে, পিতৃকুলের মধ্যে বা পরিবারের মধ্যে যদি কখনো বাতের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই বংশকে বলা হয় সাইকোটিক বংশ বা বাতের বংশ। এই সাইকোটিক বংশের মধ্যে আমরা অনেকগুলো ডিজিজ লক্ষ্য করতে পারি, যেমন ফ্যাটি লিভার, ওভারিতে সিস্ট, কিডনি পাথর, গলব্লাডারে পাথর, শরীরে বিভিন্ন অংশে টিউমার হওয়া এবং থাইরয়েড সমস্যা। এই যে বেড়ে যাওয়া যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলোকে একটা সাইকেটিক লক্ষণ বলা হয়। এই সাইকোটিক লক্ষণের মধ্যে যে সকল ব্যক্তিরা সেই বংশের মধ্যে জন্ম নিচ্ছে, তাদেরকে সাইকোটিক ধাতুর বডি বলা হয় বা হাইড্রোজেনয়েড ধাতু পেশেন্ট বলা হয়। তো এই সকল পেশেন্টদের আমরা হোমিওপ্যাথিতে অনেক ঔষধ দিয়ে থাকি বাতের জন্য, অনেক ঔষধ, যেমন আর্নিকা আছে, রাস্টাক্স আছে, ব্রানিয়া অ্যালবাম আছে, গোয়াকাম, অনেক ঔষধ আছে। তো অনেকগুলো ঔষধ আমরা ব্যবহার করার পরেও আমরা বাতটা কিওর করতে পারি না। যে কোনো বাতের ব্যথা আমরা কিন্তু কিওর করতে পারি না। সেই বাতের ব্যথাগুলোকে কিওর করার জন্য আমাদের একটা স্পেসিফিক ঔষধের প্রয়োজন। এই ঔষধ ছাড়া যত বাতের সমস্যা আছে আপনি সম্পূর্ণ কিওর করাতে পারবেন না। রোগ আপনি সারাবেন, আবার ব্যাক করবে। একবার বাতের প্রবলেমের জন্য আপনি মেডিসিন খাচ্ছেন, মেডিসিন খেয়ে কিওর হলো, কিছুদিন পরে আবার ব্যাক করছে। এইভাবে মানুষের ম্যাক্সিমাম ব্যথা যন্ত্রণা কন্টিনিউয়াস লেগেই থাকে, চলতেই থাকে, কোনোভাবে এটাকে কিওর করা যায় না। তো সেই জায়গা থেকে আমরা যদি একবার মেডোরিনামের কথা চিন্তা করি, তাহলে আমরা সম্পূর্ণভাবে এই বাতের ব্যথাকে কন্ট্রোল করতে পারি এবং কিওর করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি? যদি আমরা দেখি কোনো বাতের পেশেন্ট যে কোনো ঔষধ ব্যবহার করেছে, ব্যবহার করার পরে তার সাময়িক উপশমিত হয়েছে, নইলে সম্পূর্ণ কিওর হয়নি,
সেরকম পরিস্থিতিতে যদি আপনি একটা বারের জন্য হোমিওপ্যাথিক ওষুধ মেডোরিনাম 200 পাওয়ার বা 1 পাওয়ার এই শক্তি একটা বারের জন্য আপনার বডিতে প্রয়োগ করেন, তাহলে আপনার বাতটা চিরস্থায়ী, কমসে কম 2 থেকে 5 বছরের পর্যন্ত আপনার শরীরে বাত কোনো চিহ্ন পাওয়া যাবে না। তাহলে তারও তো কিছু সিমটম থাকা প্রয়োজন। আমি ডাইরেক্ট মেডিসিনের নাম বললাম, ঔষধ দিয়ে দিলাম, এটা তো হবে না। কিছু সিমটম প্রয়োজন আছে। আজকে বেশ কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব, বিশেষ করে মহিলাদের জন্য। কিছু কিছু মহিলাদের দেখবেন সকালে বেশ ঘুম থেকে উঠলেই তাদের হয় কোমরে ব্যথা হবে, নইলে পায়ের তলায় প্রচণ্ড ব্যথা থাকে। পায়ের তলায় ব্যথা থাকে, সেই ব্যথা চলতে 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 আস্তে আস্তে উপশমিত হয়ে যায়, অর্থাৎ শুরুতেই অ্যাগ্রাভেশন হয় বা বেড়ে যায়। ম্যাক্সিমাম মহিলাদের কিন্তু এই সমস্যা কিন্তু আপনারা প্রত্যেকটা বাড়িতেই পেয়ে যাবেন, একদম কমন ডিজিজ। সকালে ঘুম থেকেই উঠলে পা ভারী হয়ে থাকে, নইলে কোমর প্রচণ্ড ব্যথা থাকে, আবার চলতে চলতে আস্তে 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 প্রবলেমটা ঠিক হয়ে যায়। এইরকম সিমটমে আমরা অনেক ঔষধ ব্যবহার করি, যেমন নেট্রাম কার্ভ, রাস্টাক্স, এইসব ঔষধগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই ঔষধ দিয়ে কিছুদিনের জন্য একটু স্থিতিশীল থাকে ঠিকই, কিন্তু সম্পূর্ণ আরোগ্য হয় না। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই মেডোরিনাম 1M 1 ডোজ থেকে 2 ডোজ পরপর 2 দিন যদি আমরা নেই, কমসে কম দীর্ঘদিনের পায়ের গোড়ালি ব্যথা ঠিক হয়ে যাবে। আর যাদের তো শুরুতেই হয়েছে, 1 সপ্তাহের মধ্যে কিওর হয়ে যাবে, 1 সপ্তাহ মধ্যে কিওর হয়ে যাবে। এবারে আমরা যদি স্পষ্টত মেডোরিনাম দিয়ে যদি কোনো রোগীকে বাতের জন্য চিকিৎসা করি, তাহলে আমরা কোন কোন সিমটমকে বেশি গুরুত্ব দেব? কোন কোন সিমটম? যদি কোনো ব্যক্তি আপনার কাছে চিকিৎসিত হতে এসেছেন, বা আপনারা বাড়িতে কোনো ব্যক্তি এরকম যদি পেয়ে যান যে তার ব্যথার কষ্টের জন্য তিনি কি করছেন, মানুষের সাথে যখন এক্সপ্লেন করছেন, আলোচনা করছেন, তখন তার চোখে জল পড়ছে, প্রচণ্ড কান্নার ছলে বোঝানোর চেষ্টা করছে যে তার কতটা পেন, তার কতটা কষ্ট হয়। বিশেষ করে বাড়িতে বয়স্ক মা, বয়স্ক শাশুড়ি মা, এনারা এই কষ্টগুলো বলতে থাকে। একদিকে তাদের মানসিক কষ্ট, তাদের হয়তো পরিবারে সে অশান্তিতে আছে বা অসন্তুষ্টতে আছে, তার জন্য হতে পারে। আর একটা দিক হচ্ছে তিনি তার যে কষ্ট, সেই কষ্টটা কারো দ্বারা প্রকাশ করতে পারে না। যখন কোনো ডাক্তারবাবু বা তার নিজের কোনো ব্যক্তি হয়, সেই ব্যক্তিকে এই কষ্টগুলোকে প্রকাশ করে। এই কষ্টগুলো প্রকাশ করতে গিয়ে চোখে প্রচণ্ড পরিমাণে জল চলে আসে, হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমার এই কষ্ট হচ্ছে। ডাক্তারখানায় এসেও অনেক বয়স্ক মানুষ বা যে কোনো মানুষ এসে অনেকেই আমাকে হাত ধরে বলে, ডাক্তারবাবু আমাকে একটু বাঁচান, আমি অনেক ডাক্তার দেখেছি, চোখ দিয়ে জল পড়ছে, আমি অনেক কষ্ট করে এসেছি আপনার কাছে সুস্থ হব বলে এসেছি, এই আপনি আমার কাছে লাস্ট, আমি আর কোথাও দেখাবো না, আপনি দয়া করে আমাকে একটু ভালো করে দেখুন, আমি অনেক টাকা ব্যয় করেছি, কোনো জায়গায় সুরা পাইনি, দয়া করে আপনি একটু দেখবেন। তো এরকম পেশেন্টের যদি তার মুখে এই ধরনের কথা ব্যক্ত হয়, তাকে 100% মেডোরিনাম ঔষধ দিয়ে তার কিওর করা সম্ভব। এবার আসি মেডোরিনামের কোন কোন সিমটমগুলো বেশিরভাগ লক্ষ্য করা যায় এবং কোন কোন জায়গায় ব্যথাগুলো বেশি দেখা যায়। প্রথম হচ্ছে ব্যাক পেন, কোমরে ব্যথা, শোল্ডার পেন, নেক পেন, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, আঙুলে ব্যথা, হাঁটুর জোড়ে ব্যথা, হিপ জয়েন্টে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা তৈরি হয়। সেই ব্যথাগুলোকে আমরা সম্পূর্ণভাবে, যখন সেই ব্যক্তি তিনি নাড়াতে চড়াতে এত কষ্ট পাবে যে সেই কষ্টকে কোনোভাবে সে স্বাভাবিক করতে পারে না, তার নড়াচড়া একদম শুরুতে তার হাত পা নাড়াতে গেলে ভীষণ কষ্ট হয়, সেই সিচুয়েশানে আমরা কিন্তু মেডোরিনাম ঔষধটি ব্যবহার করে বাতের ব্যথাকে সম্পূর্ণ মুক্তি দিতে পারি। 2 নম্বর হচ্ছে
কিছু কিছু মানুষ এসে দেখবেন আরেক ধরনের ক্যাটাগরির মানুষ পাবেন, এরা কিন্তু বড্ড ভোলা মন। কেমন? কথা বলছেন, কথা বলতে বলতে কি বলবে আর সে মাথা খুঁজে পাচ্ছে না। আমি যেন কি বলতে চাইছিলাম, আমার যেন কিছু একটা বলা হয়নি। অর্থাৎ একটা প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলতে বলতে আর একটা প্রসঙ্গে চলে যায়, অর্থাৎ বলতে বলতে খেই হারিয়ে ফেলে। সেই ক্যাটাগরির পেশেন্টদের মেডোরিনাম দিয়ে তার বাতের ব্যথা সম্পূর্ণ আরোগ্য করা যায়। আমরা হাজারো একটা মেডিসিন আমরা পাবো বাতের ব্যথার জন্য, প্রত্যেকটা ঔষধ তার লক্ষণ ভিত্তিক আমরা কিন্তু বাতের ব্যথার ঔষধ পাবো। আর আমরা যদি মেডোরিনামকে যদি ভালোভাবে চিনি, তাহলে আমরা হাজারটা ঔষধের একটা ঔষধে কিওর করতে পারবো। যার জন্য আমরা হাজারখানা ঔষধের পরিবর্তে মেডোরিনামকে গুরুত্ব দেব। ওকে, তো এইভাবে কিন্তু আমরা চিকিৎসার জায়গায় স্ট্রং জায়গা তৈরি করতে পারি, বিশেষ করে বাতের ব্যথার ক্ষেত্রে। আপনারা অনেক ঔষধ ব্যবহার করেছেন, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। রিউমাটয়েড, যেটাকে বাতের ব্যথা বলা হয়, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রবলেম, এই জায়গা থেকে আমরা কিভাবে স্বাভাবিক জায়গায় আনতে পারি। অনেক ঔষধ ব্যবহার করেছেন, সেই ঔষধগুলোতে স্বাভাবিকভাবে আপনি রেজাল্ট পাননি, তাহলে আপনাদের মেডোরিনাম কিন্তু সেই কাজটা সক্ষম করবে। আপনি বহু ওষুধ খাইয়েছেন, বাত সম্পূর্ণ কিওর হয়নি, আপনি মনে করবেন যে আপনার এক ডোজ মেডোরিনাম ঔষধের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এইভাবে আমরা বাত সম্পূর্ণ গোড়া থেকে নিষ্পত্তি করতে পারি। যদি আমরা মেডোরিনামের সিমটমগুলো যদি দেখি, তাহলে আমি যে জায়গাগুলো বললাম, বিশেষ করে সমস্ত জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে, সেখানে অনেক সময় লাল হয়ে যেতে পারে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে। আর সেই ব্যথায় আমরা ওকে ঠিক আছে, পড়াতে বসুন, অসুবিধা নেই। যাদের যাদের সমস্যা আছে, রানিং চলবে, আপনাদের আমাকে দেখতে হবে এর কোনো মানে নেই। আপনারা রানিং কথা শুনুন, আপনাদের কাজ করুন। বিশেষ করে আমার লাইভটা একটু সকাল সকাল হয়ে গেছে, অনেকের কাজের একটু অসুবিধে হচ্ছে, কিন্তু আমারও একটু সমস্যা চলছে কয়টা দিন, যার জন্য আমারও একটু সকাল সকাল করতে বাধ্য হয়েছে। আমার লাইভটা থাকে প্রতিদিন নয়, মঙ্গল বৃহস্পতি রবি 9:30 থেকে চালু হয়, সেইটা 8টা থেকে শুরু করা হয়েছে আমার একটু সুবিধার্থে। আপনাদের জন্য আরও একটা কাজ করে রাখছি, যারা যারা লাইভ দেখতে পাচ্ছেন না, ইন ফিউচার আপনারা সেই লাইভটা দেখতে পারবেন, পরবর্তীকালে এটা আপডেট করে আপনাদের কাছে আবার দেওয়া হবে। তার অটো রেকর্ড থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ইউটিউব থেকেও আপনারা দেখে নিতে পারেন পরবর্তী সময়ে। তো যাই হোক, তো যাদের একটু স্মৃতিশক্তি উইকনেস আছে, দুর্বলতা আছে, মনে রাখতে পারছেন না, এরকম স্মৃতিশক্তি উইকনেস, মেমোরি উইকনেস ব্যক্তির বাতের প্রবলেম, মেডোরিনাম। যাদের জয়েন্টে জয়েন্টে স্টিফনেস এসে গেছে, একদম মুঠো খুলতে পারছে না বা আটকাতে পারছে না, আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস পরীক্ষা করলেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস 18 থেকে 20 থাকার কথা, অনেকটা বেড়ে গেছে। সেখানেও আপনাকে এই ঔষধের দ্বারা সম্পূর্ণ কিওর করবে এবং স্বাভাবিক করবে। তো বিশেষ করে কয়েকটা সিমটম আপনারা মাথায় রাখবেন। কমজোরি ব্রেন, অর্থাৎ মনে রাখার ক্ষমতা কম, কথোপকথনের সময়, কথা বলার সময় খেই হারিয়ে ফেলে, এক কথা বলতে গিয়ে অন্য কথায় চলে যায়। 3 নম্বর হচ্ছে না কেঁদে, অর্থাৎ না কান্নাকাটি করে কোনো উত্তর দিতে পারে না। তার কষ্টের কথা যখনই বলবে তখন তার চোখে জল আসবে, তার ব্যথার কথা যখনই প্রকাশ করবে তার চোখে জল আসবে। এই সিমটমটা আরও একটা পেশেন্টের দেখা যায় আর একটা মেডিসিনে, যেটা হচ্ছে পালসিটিলা। পালসিটিলা মেডিসিনেও একই সিমটম আমরা দেখতে পাই, এরা কিন্তু চোখে জল ফেলে, যে কোনো রোগের কথা বললেই সঙ্গে সঙ্গে চোখে জল ফেলে। এটার কারণটা কি? পালসিটিলার কারণ নয়, এই যে জিনিসটা, এটার ঘটনার একটু এক্সপ্লেন করে দিই, দুটো আলাদা করে দিই, যাতে আপনাদের একটু সুবিধা হয়। বিশেষ করে পালসিটিলা মেডিসিন যেটা আছে, এই ওষুধটি কিন্তু বিশেষ করে একদম নম্রভদ্র, খুব শান্ত স্বভাবের,
খুব কম কথা বলে, চাপা কান্না করবে, আস্তে আস্তে চোখে জল ফেলবে এবং চোখে একটা মায়াবী মুখ আপনারা লক্ষ্য করতে পারবেন। মনের মধ্যে যেন কোনো ভেদাভেদ নেই, ভীষণ তিনি মানসিকভাবে এবং মানুষের পরোপকারী তার একটা মুখের মধ্যে সবসময় ছবিটা যেন আপনারা দেখতে পাবেন, এই ক্যাটাগরি। এবং তার পিরিয়ডসের কোনো প্রবলেম থাকলে, বিশেষ করে মহিলাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পালসিটিলা ঔষধের দ্বারা বাত কিওর করা যায়। তবে পালসিটিলা ঔষধে বেশিরভাগ ক্ষেত্রে এদের যে বাতের ব্যথা হয় একটু মাংসপেশিতে ব্যথা হয়, হাড়ের জয়েন্টে কিন্তু ব্যথা খুব একটা হয় না। এরা একটু সেন্সিটিভ টাইপের, এদের মাংসকোষে কিন্তু ব্যথা যন্ত্রণাটা তৈরি হয়। আর এই ব্যথাটা কেমন ব্যথা হয়, ধরুন আপনার এখানে ব্যথা ছিল, কিছুক্ষণ পরে সেই ব্যথাটা ঘুরে গিয়ে এদিকে আসতে পারে, বা বুকে আসতে পারে, বা চড়ে বেড়াতে পারে বিভিন্ন জায়গায়। এক জায়গা থেকে ব্যথা হলো, সেই ব্যথাটা আবার চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে যায়, ওখান থেকে ব্যথা চেঞ্জ হয়ে আরেক জায়গায় চলে যায়, অর্থাৎ সঞ্চালনশীল বাত পালসিটিলা। এবার আপনি একজন খুব রাগী মানুষকে সঞ্চালনশীল বাতের জন্য আপনি ঔষধ দিলেন পালসিটিলা, কাজ কখনোই হবে না, সেখানে কাজ কখনোই হবে না। আপনাকে এই কাজটা সম্পূর্ণ করাতে গেলে প্রত্যেকের যারা নতুন লাইভে আছেন তাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকেরই বলবো যে লাইভগুলোকে শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। যারা জুনিয়র ডাক্তারবাবু আছেন তাদের জন্য বলবো যে আপনারা নিয়মিত এইভাবে ফলো করতে থাকলে আপনাদের অনেকটা চিকিৎসা ক্ষেত্রে সুবিধা হবে এবং চিকিৎসা করতেও অনেকটা সুবিধা হবে। যারা সাধারণ ঘরোয়া ব্যক্তি মনে করছেন যে আপনাদের হোমিওপ্যাথিক শেখাটা খুব জরুরি এবং ঘরে ঘরে আপনারা ঔষধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমার লাইভ নিয়মিত আপনারা ফলো করবেন। আস্তে আস্তে আপনারা কিন্তু লাইভে অ্যাটেন্ড করতে করতে বেশ মোটামুটি একটা ডাক্তারের মতো জায়গা তৈরি হবে, তাতে কিন্তু আপনাদের যে বর্তমান যে দুর্মূল্যের সময় যে ডাক্তারদের ফি আছে, অনেক বড় বড় যে চিকিৎসা করতে গেলে অনেক পয়সার প্রয়োজন, বা ছোটোখাটো চিকিৎসার ক্ষেত্রে অনেক ডাক্তারের প্রয়োজন হয়, অনেক ফি দিতে গিয়ে অনেক সময় ফি দিতে পারেন না, তাদের জন্য বলবো যে আপনারা নিয়মিত লাইভ অ্যাটেন্ড করুন। এই লাইভ অ্যাটেন্ড করতে করতে আপনারা কিন্তু অনেকটা ভালো শিখে যেতে পারবেন। ওকে, তো যাই হোক, মেডোরিনামের ক্ষেত্রে আমি কটা সিমটম বলেছি, একটা হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল, আর একটা হচ্ছে কথোপকথনের সমস্যা, মানে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলা, আর একটা হচ্ছে কেঁদে কথা বলা। তো মেডোরিনামের কান্না কিন্তু একটু উচ্চস্বরে কান্না, আপনার কাছে যখন আসবে সে কিন্তু জোরে জোরে কাঁদবে, কান্নার ভয়েসটা হবে কিন্তু জোরে। পালসিটিলা যখন আপনার কাছে এসে যখন কাঁদবে তার কিন্তু কান্নাটা চাপা থাকবে, কিছু কম বলবে, কিছু চাপা। তিনি যখন ভিতর থেকে যখন তার কষ্টের কথা যখনই বলবেন তখন কিন্তু সে একটু হাউ হাউ করে কেঁদে ফেলে, তার আগে কিন্তু অতটা বেশি কান্না নেই। তো এইভাবে কিন্তু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সিমটমের মাধ্যমেও কিন্তু আমরা মেডিসিনটাকে ক্লিয়ার করতে পারি। এবার হচ্ছে যাদের জয়েন্টের ব্যথা আছে, গিরোয় গিরোয় ব্যথা আছে, দীর্ঘদিনের ব্যথা, কোনোভাবে ব্যথা কিওর করতে পারছেন না, অনেক ঔষধ সেবন করার পরে আপনি বাতের ব্যথায় সম্পূর্ণ ফেড আপ, মানে একদম ফেল হয়ে গেছেন, সেখানে আপনি কি করবেন? সেখানে আপনাদের বলবো, আপনারা যদি একটু জিরো পোটেন্সি যদি আপনাদের একটু নলেজ থাকে, অর্থাৎ 0/1, 0/3, 0/4 এইভাবে যদি আপনাদের একটু যদি এই প্রসেসটা যদি জানা থাকে, তাহলে মেডোরিনামকে যদি এইভাবে নিয়মিত যদি আপনারা ব্যবহার করেন, 0/1, 0/3, 0/6 এইভাবে এক পাওয়ার চেঞ্জ করে আর একটা পাওয়ার এইভাবে পাল্টাপাল্টি যদি আপনি চেঞ্জ করেন, কমসে কম 10 থেকে 12 পাওয়ারে যাওয়ার পরে দেখবেন যে আপনার 80% ব্যথা নেই, 80% ব্যথা সম্পূর্ণ কিওর হয়ে যাবে এবং পার্মানেন্টলি কিওর হবে। যাদের রিউমাটয়েড আর্থারাইটিস দীর্ঘদিনের আছে, আপনারা অনেক ওষুধ সেবন করিয়েছেন, কোনোভাবে হচ্ছে না, জাস্ট মেডোরিনাম 0/1, 2, 3, 4 এইভাবে আপনারা পার্মানেন্টলি চালাতে থাকুন, কিওর হতে বাধ্য। একটু পেশেন্টকে সময় নেবেন, তাকে বলবেন মিনিমাম আপনি 3 মাস ওষুধ খান, যদি আপনার কিওর না হয়, যদি আপনি ভালো না হন, তাহলে খেতে হবে না, এবং তার সাথে একটু রেস্ট্রিক্টস করে দিতে হবে তার খাদ্য খাবারে, তাদের চলার, তাদের ঘুমের পরিস্থিতি, তাদের যে জীবনযাপনের কিছু পরিবর্তন যেগুলো তার এই রোগের মূল কারণ, সেইগুলোকে একটু পরিবর্তন করে দিতে হবে, তাহলেই হলো। তাহলে এইভাবে কিন্তু আমরা বাতটাকে সম্পূর্ণ কিওর করতে পারি, যারা কিওর করতে চায়, সারাতে চায়। ওকে, এবং শুধু এই বাতে মেডোরিনামে এই বাতের প্রবলেমটা যাবে না, টোটাল বডির সমস্ত কিছু
সমস্যা, যাদের একদম ডিপ মায়াজমে আকৃষ্ট করে আছেন, ডিপ মায়াজমের মধ্যে চলে গেছেন, অর্থাৎ কেমন মায়াজম, অনেক ব্যক্তি দেখবেন খেই হারিয়ে ফেলাটা বুঝতে পারছে না। খেই হারিয়ে ফেলা মানে নির্দিষ্ট যে আপনি কথা বলছেন, সেই কথা বলতে বলতে যখন আপনার সেই কথার যে বিষয়টা সেটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য কোনো বিষয়ে গিয়ে পড়লো, অর্থাৎ আপনি যে কনসেন্ট্রেশন নিয়ে কথা বলছেন সেই কনসেন্ট্রেশন আপনার মধ্যে নেই, এটাকে বলা হয় খেই। ওকে, বর্তমানে বাতের ব্যথার উপরে আমি এতগুলো কথা কেন বলছি, আমি বারবার বাতের উপরে কেন আপনাদের জোর দিতে বলছি? যদি আপনি কোনো সময় চেম্বার খোলেন বা যদি আপনি বাড়িতে যদি দেখেন, এমন কোনো বাড়ি পাবেন না খুঁজে সেই বাড়িতে বাতের ব্যথা নেই। যার জন্য আমি কিন্তু বেশিরভাগ আপনাদের এই বাতের বিষয়টা নিয়ে বেশিরভাগ এক্সপ্লেন করছি এই কারণে, যদি আপনারা সঠিকভাবে বাতের ব্যাপারে একটু কনসেন্ট্রেশন বৃদ্ধি করান বা বাতের বিষয়ে যদি একটু ভালোভাবে যদি জেনে নেন, তাহলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম রোগকে এখান থেকে দমিত করতে পারেন। আপনার কাছে যদি 100 পেশেন্ট আসে, 100 পেশেন্টের মধ্যে মিনিমাম 75% মানুষ আসবে বাতের জন্য এবং গ্যাসের জন্য। তাহলে আমাদের কমন ডিজিজ এই দুটোকে মাথায় রাখতে হবে, বাত এবং গ্যাস। এই বাত এবং গ্যাস এই দুটোকে ভালো করে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জানতে হবে। যদি না জানা হয় তাহলে কিন্তু আপনি ফেল হবেন বা ফেড আপ হবেন। তো যাই হোক, যদি আমরা এই বাতের চিকিৎসায় যদি আমরা মনে করি একদম কিচ্ছু জানি না, একদম সাধারণ মানুষদের জন্য আমি বলছি যে আমি একজন নতুন শিক্ষক বা আমি একজন নতুন চেম্বার খুলেছি বা আমি কোনো বাড়িতে আমার বাড়ির কোনো সমস্যার জন্য আমি ওষুধ খাওয়াতে চাই, আমি জাস্ট 3টে ওষুধ আমি আপনাদের বলবো বাতের জন্য স্পেশাল। ওষুধটার নাম হচ্ছে মেডোরিনাম, 2 নম্বর ওষুধ হচ্ছে বায়ো কম্বিনেশন 19 নম্বর ট্যাবলেট, বায়ো কম্বিনেশন 19 নম্বর ট্যাবলেট। 3 নম্বর মেডিসিন হচ্ছে গোয়াকাম মাদার টিংচার। এই 3টে ঔষধ এনি টাইপ অফ বাথ, এনি টাইপ অফ ব্যথা পেশেন্টকে যদি আপনারা খাওয়ান, সে ইউরিক অ্যাসিড থাক, যে কারণেই থাক না কেন, তার বডিতে রোগ সারতে বাধ্য। 3টে আমি এই ডিজিজ, এই প্রবলেম, এই যে জিনিসটা বললাম এটা আমি প্রকাশ করতে চাইনি, কিন্তু আপনাদের জন্য এটা একটা রামবার্ন একটা মেডিসিনের কথা বলে দিলাম। আমি আবারও বলছি, বায়ো কম্বিনেশন 19 নম্বর ট্যাবলেট, মেডোরিনাম এবং গোয়াকাম, এই 3টে কম্বিনেশন আমরা যদি বাতের ব্যথার রোগীগুলোকে যদি নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট সিস্টেমে যদি ওষুধ খাওয়ানো যায়, সে 100% কিওর হবেই হবে। এনি টাইপ অফ ব্যথা কিওর হবেই হবে। এইভাবে কিন্তু আমরা বাতের একদম কমন ডিজিজ কিন্তু আমরা কিওর করতে পারি, এবং উইদাউট সিমটমের প্রয়োজন আছে, কিন্তু আমরা সিমটম ছাড়াও কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি, যেটা অনেক ঔষধ, অনেক বই, অনেক মেডিসিনের সিমটম আপনাদের জেনে অনেক সময় মাথায় হ্যাং করতে পারে, গোলাতে পারে, সেটা কিন্তু স্বাভাবিক জায়গায় চলে আসবে। এবার হচ্ছে একটা প্রশ্ন দিয়েছেন, তার নাম হচ্ছে মিলন কুমার। তিনি বলছেন বাত কি কারণে হয় এটা যদি জানানো হয়। বাত 2টি কারণে হয়, একটা হচ্ছে জেনারেশনগত অর্থাৎ বংশগত কারণ, 2 নম্বর কারণ হচ্ছে অর্জিত বাত। একটা বংশগত, একটা হচ্ছে অর্জিত। বংশগত কারণ মানে আপনার পরিবারে বাবা মা জেনারেশনে কারো না কারো বাতের প্রবলেম ছিল, বা কেউ না কেউ সাইকিয়াট্রিক ধাতুর মধ্যে পড়ছে বা সাইকোটিক ধাতুর মধ্যে পড়ছে, সেই পরিবারের সন্তান যদি 2টো সন্তান হয়, একটা সন্তান বাতের হবে আর একটা সন্তান অন্য কিছু যাবে। যেটা আমরা যারা ক্লাস 9-10 আপনাদের হয়তো কি সাবজেক্ট ছিল আমি জানি না, তো যারা জীবন বিজ্ঞান পড়েছেন দেখবেন যে মেনটেন
মেনটেনের সূত্র আছে, জিনোটাইপ, ফেনোটাইপ, এই ধরনের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো থেকে যেমন একটা শিশুর মানে 4টে সন্তান হলে একটা সন্তান লম্বা হবে, একটা সন্তান, দুটো সন্তান মাঝারি হবে, একটা খুব খাটো হবে, যেভাবে আমরা যে ইয়েগুলো পেয়েছিলাম, ঠিক আমাদের বডিতেও সেম এইভাবে কিন্তু রোগগুলো কিন্তু শরীরের মধ্যে বংশগত কারণে কিন্তু ঢুকে যায়। 2 নম্বর হচ্ছে অর্জিত রোগ কিভাবে। ধরুন আপনার জীবনে যেভাবে আপনি খাওয়া দাওয়া করছেন, বেশিরভাগ রিচ মশলাদার খাবার খাচ্ছেন, বেশিরভাগ হাই প্রোটিনযুক্ত খাবার খাচ্ছেন, পুঁই শাক, ভেন্ডি, পালং শাক, মিটুলি, টমেটো, বর্তমান সময় তো এখন তো সিজন চলছে, এই সময় মানুষ বেশি বেশি খাবে। এছাড়াও গরুর মাংস, খাসির মাংস একদম কন্টিনিউয়াস এইভাবে খেয়েই যাচ্ছে, অথচ শরীরে একদম পরিশ্রম নেই। তাহলে বডিতে প্রোটিনযুক্ত খাবার জমতে জমতে, হাই প্রোটিন বডিতে জমতে জমতে শরীরে ব্লাড সার্কুলেশনের একটা ব্যাঘাত সৃষ্টি করে। যখনই শরীরে হাই প্রোটিনের ব্যাঘাত সৃষ্টি করে তখন শরীরে এক ধরনের পেন চলে আসে। এইভাবে শুরু হয়ে যায় কিডনির একটা প্রভাব, বিশেষ করে কিডনির মধ্যে অনেক সময় যারা নিয়মিত সময়ের মধ্যে পেশাব করছে না, আটকে রাখছেন, বা অনেক সময় যাদের কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে না, বা দীর্ঘক্ষণ এক জায়গায় স্থায়ীভাবে বসে আছেন, বসে থাকার পরে দেখা যাচ্ছে যে তাদের কিডনির ওপরে একটা প্রভাব সৃষ্টি করছে, বা নিজের বডির উপরে ব্লাড সার্কুলেশন একদম উইক হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার বডিতে একটু একটু করে অ্যাসিডের মাত্রা বাড়তে থাকবে। যেমন আমরা ইউরিক অ্যাসিডকে ধরা হয়, এই কারণে বাতের প্রভাব তৈরি হয়। আরও একটা কারণ, সেটা হচ্ছে দীর্ঘক্ষণ এক জায়গায় যদি বসা হয় তাহলেও কিন্তু বাতের সমস্যা থাকতে হয়। তাই আমাদের প্রত্যেক ঘন্টায় মিনিমাম অন্তত 5 মিনিটের জন্য নিজের জন্য একটু এক্সারসাইজ করা উচিত। যারা নিয়মিত মাঠে ঘাটে যায়, যারা নিয়মিত শ্রমের কাজ করে, তাদের জন্য আলাদা করে কোনো ব্যায়ামের প্রয়োজন নেই। ওকে, তো ব্যাপারটা হচ্ছে প্রাইমারি স্টেপ, সেকেন্ডারি এবং ক্রনিক কী কী মেডিসিন একটু বিস্তারিত জানালে ভালো হয়। একদম যাদের প্রাইমারি ডিজিজ, মানে একদম শুরুতে যাদের বাতের সমস্যা তৈরি হয়, সেসব ক্ষেত্রে আমি যে আপনাদের 3টে মেডিসিন বললাম, এই 3টে মেডিসিনের আপনারা সাপোর্ট নিতে পারেন। আর 3টে মেডিসিন আমি আপনাদের স্পেশালভাবে আরও 3টে বলে দিচ্ছি, একদম প্রাইমারি ডিজিজ: আর্নিকা, রুটা, আইফেরিকাম, আরও একটা ওষুধের নাম বলছি ব্রাইনিয়া অ্যালবাম। এই 4টে ওষুধকে আপনারা বাতের জন্য মক্ষম ওষুধ ধরতে পারেন, বিশেষ করে প্রাইমারি ডিজিজের ক্ষেত্রে। প্রাইমারি ডিজিজের ক্ষেত্রে যাদের বাতের প্রবলেম আছে, সেই বাতের প্রবলেমের জন্য 4টে ওষুধ আপনারা প্রাইমারি ডিজিজের হিসেবে ধরে নিতে পারেন। ঠিক আছে, তো প্রাইমারি ডিজিজ কেমন? একদম বাতে শুরু হয়েছে, আপনি চলতে গেলেই যেন মনে হয় হঠাৎ কোমরে যেন ব্যথা ব্যথা, এই ব্যথাটা আগে ছিল না, একদম শুরুতেই একদম ব্যথা শুরু হয়েছে। বা আপনার শোল্ডার পেন হচ্ছে, হঠাৎ হঠাৎ ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, 3-4 দিন দেখা যাচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা প্রাইমারি ডিজিজ বলা হয়। আর এই প্রাইমারি ডিজিজের ক্ষেত্রে এই 4টে ওষুধ অভ্যর্থ। এবার সেকেন্ডারি কন্ডিশনে আরও অন্যান্য ওষুধ আসে, একটু জটিল দেখতে হয়, বংশগত কারণ দেখতে হয়, এবং তার যে উৎপত্তি, রোগের যে উৎপত্তি, সেইগুলোকেও একটু গুরুত্ব দিতে হয়। তাহলে আমরা জানতে পারবো যে প্রাইমারি স্টেজ তো গেল, সেকেন্ডারি ক্ষেত্রে যদি আমরা এইগুলোকে একটু ক্যালকুলেশন করে যদি আমরা মেডিসিন দিই সঠিক প্রসেসে, কেমন একটু এক্সপ্লেন করি, আপনাদের সাথে একটু আলোচনা করি। ধরুন কোনো ব্যক্তি আপনার কাছে এলেন, আসার পরে তিনি বললেন যে আমার এখানে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, মানে ব্যাক পেন হচ্ছে, প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হচ্ছে। তো এই যে কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করলেন কোমরে কতদিন ধরে ব্যথা? তিনি বললেন যে ব্যথা তো আমার প্রায় 8-10 বছর আগে থেকে, মাঝে মাঝে হয়, এখন বেশি চেন দিয়েছে। এখন আপনি দেখা যাচ্ছে তারপরে তার উপরে গুরুত্ব দিলেন না, সেখানে ট্রিটমেন্টটাকে চালিত করলেন, মেডিসিন চালানোর জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন। কোমরে ব্যথার এই তো কমন সিমটম পেয়ে গেছি,
আপনাকে আরও এগোতে হবে, ওখানে থাকলে হবে না। সেকেন্ডারি স্টেজ মানে কি, সেখানে আপনাকে আরও অগ্রগতি হতে হবে। আচ্ছা, আপনার কি মনে পড়ছে যে কখনো আপনার কোমরে ব্যথা, কোনো কিছু ভারী কিছু চাগাতে গিয়ে আপনার কোমরে ব্যথা হয়েছিল? নাকি কোমরে কোনো একটা আপনি বসেছিলেন, কোনো একটা ধাক্কা লেগেছিল, এরকম কিছু মনে পড়ছে? বা যে সময় আপনার বেশ মানে একদম ইয়াং জেনারেশন ছিলেন, সেই সময় কি আপনি খুব ভারী কিছু উত্তোলন করতেন, কোনো মুঠোগিরি কাজ করতেন? তখন তার উত্তর যদি একবার হ্যাঁ হয়ে যায়, বা তিনি যদি বলে হ্যাঁ আমি ধানের বস্তার কাজ করতাম, আর ধানের বস্তাটা তুলতে গিয়েই আমার কোমরে একটা খ্যাচ করে লেগেছিল, তারপরে সেই সময় আমি অ্যালোপ্যাথিক ওষুধ, আপনার অনেক ঔষধ খেয়েছিলাম, সেই ওষুধগুলো খেয়ে আমি অনেক ভালো আছি, হঠাৎ করে দেখা গেল আমার ওই জায়গায় আবার ফের দেখা গিয়েছে, তার জন্যেই আমি মনে করলাম যে হোমিওপ্যাথি দেখাবো। তাহলে আপনার কাছে মেন স্পেসিফিক ওষুধ কি হলো? মেন স্পেসিফিক ওষুধ হলো, আপনারা বলেন, কোনো কিছু ভারী কিছু উত্তোলন করতে গিয়ে কোমরে লেগেছিল, 10 বছর পরে আপনার কাছে এসেছে, আপনি কি ওষুধ দেবেন? আপনারা আগে কমেন্ট করুন, তারপরে আমি উত্তর দেব। আচ্ছা, বংশগত রোগ ধরে ঔষধ কিভাবে সিলেকশন করতে হয়, বিষয়টা একটু বোঝালে ভালো হয়। এবার আসি বংশগত কারণে একটু ছোট করে আপনাদের জানিয়ে দিই, যেহেতু এটা কমেন্ট পেয়েছি। আমি কিন্তু আপনাদের একটা প্রশ্ন করেছি, আপনারা প্রশ্নগুলোকে অবশ্যই গুরুত্ব দেবেন। আমার দুটো জায়গা, দুটো ফেসবুকেই লাইভ চলছে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন আপনারা অশোক দাস চ্যানেলের মধ্যে চলে আসুন, প্রয়োজনে একটা চ্যানেলের মধ্যে আসলে অনেকেই কমেন্টগুলো দেখতে পাবে, অসুবিধা নেই। আর যদি মনে করেন যার যেখানে সুবিধা আপনারা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো স্পেশালি একজন প্রশ্ন করেছেন, ওনারটা একটু এড়িয়ে যাচ্ছি, কি যেন প্রশ্নটা ছিল? বংশগত কারণে একটা কি একটা ছিল, হ্যাঁ, বংশগত রোগ ধরে ঔষধ কিভাবে সিলেকশন করতে হয়, বিষয়টা একটু জানান। আমি এর আগেও আলোচনা করেছি, আজকে একটু ছোট করে আলোচনা করি। আমি আপনাদের বলেছিলাম, যখন আমরা বংশগত ডিজিজ পাবো, অর্থাৎ কোনো ব্যক্তি এলেন, ব্যক্তি আসার পরে তিনি যদি বলেন যে আমার কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা আছে, বা আমার বাতের সমস্যা আছে, সেই বাতের সমস্যা আপনি তার সিমটমগুলো নিলেন, সিমটমগুলো নেওয়ার পরে আপনি একটু জিজ্ঞাসা করুন যে আপনার এই যে সমস্যা, ব্যথা যন্ত্রণার সমস্যা আপনার পরিবারে, অর্থাৎ আপনার বাবা মা বা তাদের বাবা মা কারো কি এই ধরনের সমস্যা আছে? কারো কি এই সমস্যা আছে? তিনি যদি বলে না আমার বাবা মার তো এই সমস্যা নেই, আমার দাদা দাদু নানা নানিও দেখিনি, অর্থাৎ ঠাকমা দাদুদেরও দেখিনি, আমার কেন এলো? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্পেশালি ওখানে ক্ষান্ত থাকবো না, আমরা চলে যাব পরবর্তী স্টেজ। কোথায় যাব? আচ্ছা, আপনাদের একটু মনে করে দেখুন তো, আপনার জেনারেশনে বাবা এবং, এক সেকেন্ড হোল্ড করুন, একটু 5 মিনিট পরে করছি, এই 10 মিনিট পর, ঠিক আছে? 10 মিনিট পরে করছি, লাইভ চলছে। হ্যাঁ, তখন আমরা ওই জায়গায় ক্ষান্ত থাকবো না, আমরা আরেকটু এগোবো। আচ্ছা বলুন তো, আপনাদের পরিবারে কারো ফ্যাটি লিভারের সমস্যা আছে? লিভারে চর্বি, বা গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, বা শরীরে কোনো জায়গায় টিউমার হয়েছিল, জরায়ু টিউমার, পলিপ, নোজ পলিপ, নাকে পলিপ, হ্যাঁ না তা না, শরীরে বিভিন্ন রকমের যেগুলো গ্রোথ হওয়া কোনো রোগ হয়েছিল কি না, বা থাইরয়েড হয়েছিল কি না? তিনি যদি বলে যে হ্যাঁ আমার অমুকের ছিল, বুঝে নেবেন তিনি এই সাইকোটিক ধাতুর মধ্যে পড়ছে। তখন আমাদের সাইকোটিক ধাতুর মধ্যে সেরা 2 ওষুধ, 1 থুজা আর 2 হচ্ছে মেডোরিনাম, এই 2 ওষুধের উপরে আমরা ভিত্তি স্থাপন করব, ওটাই আমাদের মূল ওষুধ স্থাপন করব। হয় আমাকে তাকে বংশ পরম্পরা থুজা অথবা বংশগতভাবে মেডো দিয়ে তার এই রোগটাকে কিওর করতে হবে। এবার ওখানে এক্সপ্লেন আবার একটু আলাদা হবে, সেটা থুজা মেডো যখন আমি আলোচনা করব তখন আমি জানাবো। এরপরেও আরও 2-1টা ঔষধ আছে যেগুলো এই মানে সাইকোটিক ধাতুর মধ্যে একদম সেরা স্পেসিফিক,
সেগুলো মানে এর আগে লাইভে আমি অনেক আলোচনা করেছি, সেগুলো অলরেডি রয়েছে, আপনারা একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরও একজন প্রশ্ন করেছেন আহাত, তিনি লিখেছেন যে আমার শ্বশুরমশাই বাতের সমস্যা, কোমরে ব্যথা করে, ভাত খেতে বসলে পা ছড়িয়ে বসেন, উনি কৃষিকাজ করেন, পরিশ্রমী মানুষ, ওনার জন্য কি মেডিসিন আসবে সেটা নিয়ে আর কি তিনি জানতে চেয়েছেন। তাহলে বলছেন কি, কোমরে ব্যথা আছে, ভাত খেতে গেলে পাটাকে ছড়িয়ে বসেন এবং তিনি কৃষিকাজ করেন, অর্থাৎ তিনি খুব পরিশ্রমী মানুষ। তাই খুব পরিশ্রমী মানুষ, কোমরে ব্যথা আছে, তার মানে তার শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তার কারণ তিনি সঠিক সময়ে খাওয়া দাওয়া করছেন না, তার খাওয়া দাওয়ার একটু লিমিট ক্রস হচ্ছে, তিনি কখন কি খাচ্ছে সেটা ঠিক নেই, ম্যাক্সিমাম তিনি মাঠে তার সময় কাটছে, অর্থাৎ অনিয়মিত আহারের জন্য তার শরীরে পুষ্টির ঘাটতি। এই জায়গায় আমরা ক্যালকেরিয়া ফস বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া ফস 6x 10টি ট্যাবলেট দিনে 2 বার 1 মাসের জন্য পেশেন্টকে দেব, এবং ওর সাথে উইকলি 1 ডোজ রাস্টাক্স ঔষধটি 200 পাওয়ারের 1 ডোজ করে দেব, বা 1m 10m এইভাবে আমরা যেতে পারি। প্রথম ডোজ ছোট করে দিন, তারপরে দিবেন, দেখবেন পেশেন্ট 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে অনেক 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 বেটার রেজাল্ট দেবে। ওকে, আচ্ছা, আমি একটা প্রশ্ন করেছিলাম আপনারা অনেকেই প্রশ্ন এড়িয়ে গেছেন, 2-3 জন মাত্র আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তো আহাত তিনি বলছেন যে আমার যে প্রশ্ন ছিল যে কোমরে পুরানো অনেক চোট লেগেছিল, মানে অনেক পুরানো চোট লেগেছিল, তারপরে কোমরটা উঁচু করতে গিয়েই তার সমস্যা হয়েছিল, 10 বছর পরে আপনার কাছে এসেছে, কি ওষুধ হবে? তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন আর্নিকা। একজন এমডি বাজারুজ্জামান তিনি লিখেছেন রাস্টাক্স, সবুজ সরকার তিনি লিখেছেন রাস্টাক্স। তো এখানে একদম স্পেসিফিক মেডিসিন হচ্ছে রাস্টাক্স, কিন্তু এই রাস্টাক্স ওষুধটি কিন্তু আমরা কখনোই 1m এর নিচে ডোজ দেব না, তাহলে কাজ হবে না। আপনি মেডিসিন সিলেকশন করেছেন, রাস্টাক্স 30 দিচ্ছেন, 6 দিচ্ছেন, 200 পাওয়ারে দিচ্ছেন, কোনো রেজাল্ট নেই বা থাকবে না। কেন? যে কোনো ক্রনিক ডিজিজ, যে কোনো পুরাতন ডিজিজ মিনিমাম আমাদের 1000 পাওয়ারের ঊর্ধ্বে উঠতে হবে, আর যদি সেটা একদম ক্রনিক ডিজিজ না হয়ে একদম শুরুতে হয়, তাহলে আমাদের এই জায়গা থেকে 1m এর আগে, অর্থাৎ 6, 30, 200 এই ওষুধগুলোকে আমরা বেশিরভাগ গুরুত্ব দেব। ওকে, আশা করি আপনারা ভুলবেন না, এই জায়গাকে খেয়াল রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন করেছেন আর্নিকা, একজন প্রশ্ন করেছেন রাস্টাক্স। এবার এটাকে একটু এক্সপ্লেন করে দিই, কখন আমরা আর্নিকা দেব, কখন আমরা রাস্টাক্স দেব। যদি ওকে, ওকে, বিষয়টা হচ্ছে রাস্টাক্স আর আর্নিকার মধ্যে আমি একটু ছোট্ট করে আপনাদের ভেঙে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। রাস্টাক্সের ক্ষেত্রে যে সকল ব্যক্তির নেটওয়ার্ক সমস্যা নয়, কিছু মানুষের কল আসছে যার জন্য চলে যাচ্ছে, আজকের নেটওয়ার্ক একদম স্পেশাল নেটওয়ার্ক আছে, খুবই ভালো নেটওয়ার্ক। রাস্টাক্স একদম পাওয়ারফুল মেডিসিন, যাদের কোনো কিছু ভারী কিছু উত্তোলন করতে গিয়ে যদি ব্যথা লাগে এবং সেই ব্যথায় টিপলে একটু বেশ আরাম বোধ করে পেশেন্ট, একটু সঞ্চালনে তার খুব আরাম হয়, শুরুতে ব্যথাটা একটু বেশি থাকে, চলতে চলতে একটু একটু করে ইমপ্রুভ হয়ে যায়, এরকম জায়গায় আমরা রাস্টাক্স ব্যবহার করব। আর যদি দেখা যায় যে আপনি রেস্টে ছিলেন, আপনি শুয়েছিলেন, আর সেই সময় দেখা গেল আপনার সেই কোমরে যেখানে পেনটা নিয়ে এসেছেন, দেখা গেল যে কোনো একটা ভারী কোনো জিনিস
সেই জায়গায় আপনার আঘাত লেগেছিল 10 বছর আগে। 10 বছর আগে আপনি ওই জায়গায় ভারী কোনো জিনিস পড়ে আঘাত লেগেছিল, সেখানে আমরা কিন্তু রাস্ট্রাক্স নয়, আর্নিকা দিতে হবে। লাগা ব্যথা আপনি ইচ্ছাকৃতভাবে লাগাননি, কিন্তু সেটা লেগে গেছে, সেখানে আপনি পরিশ্রম করতে গিয়ে আপনার লাগেনি, নর্মাল লেগেছে, সেখানে কিন্তু আপনারা আর্নিকা 1M বা 10M এই 2 ঔষধের দ্বারায় যত পুরানো ব্যাক পেন হোক সেটা কিন্তু আপনি আরোগ্য করতে পারেন এবং পার্মানেন্টলি সেটা ঠিক করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে আর কোনো প্রশ্ন আছে? স্যার সমস্যা, স্যার রোগীর সমস্যা সন্ধ্যাস মানে কি? এটা সন্ধ্যায় নিশ্চয়ই হবে। সন্ধ্যা সকালে হাঁচি, নাক দিয়ে জল পড়ে, একসাথে 10 থেকে 12টা হাঁচি দেয়, ব্রানিয়া, কিচ্ছু সিমটম ছিল, কাজ করতাছে, এখন কি দেওয়া যায়? কাজ করতাছে, আচ্ছা, উত্তরটা দিলে উপকৃত হতাম। যাই হোক, তিনি আর কি বললেন যে রোগীর বারবার সকাল সন্ধ্যা হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে 10টা 12টা হাঁচি হয়। ওনার কিছু ব্রানিয়া সিমটম হলো ছিল, কিন্তু কাজ করছে, কিন্তু সম্পূর্ণ কাজ করবে কি না সেটা পার্মানেন্টলি বলা যায় না। যাদের হাঁচি সর্দির সমস্যা আছে দীর্ঘদিন ধরে, সেই হাঁচি সর্দির সমস্যাকে আমরা আরোগ্য করার জন্য আমাদের একটা ঔষধকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব। সেই ওষুধটার নাম হচ্ছে ইনফ্লুএনজাম। এটা হচ্ছে একটা নোসোড ওষুধ। এই ওষুধ 200 পাওয়ারের ওষুধ ব্যবহার করতে হবে, দিনে 2 বার, পরপর 3 দিনের জন্য ব্যবহার করতে হবে। তারপরে আপনি হাঁচি সর্দির জন্য যে সিমটম আছে সেই সিমটম আপনি ব্যবহার করুন, কোনো অসুবিধা নাই। জাস্ট আপনি শুরুতে আপনারা এটা ব্যবহার করতে হবে, ধীরে ধীরে এটা স্বাভাবিক জায়গায় আসবে। আবার 15 দিন বা 1 মাস পরে আবার নতুন করে রিপিট করুন। সেটা হচ্ছে ইনফ্লুএনজাম 1M বা 10M, এইভাবে কিন্তু রিপিট হতে পারে। স্যার রেকটাম প্রোল্যাপসিস নিয়ে কিছু বলেন। রেকটাম প্রোল্যাপসিসের জন্য আমি 2টো ঔষধ বলে দিচ্ছি, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি রেকটাম প্রোল্যাপসিস হয়, অর্থাৎ কারো পায়খানা করতে গেলে অনেক সময় যে মলদ্বারে একটা যে শিরা থাকে, যেটাকে রেকটাম শিরা বলা হয়, সেই রেকটাম শিরা আমি সহজভাবে বোঝাচ্ছি এই কারণে, এখানে যারা আছেন তারা যে সবাই যে একদম ভালো পরীক্ষিতভাবে বা পড়াশুনো করছেন, ভালোভাবে তারা চিকিৎসা করছেন, এরকম ডাক্তারবাবু কমই আছেন, এবং অনেকেই আছেন যে অনেক অভিজ্ঞ, এরকম আছেন। যাতে আপনারা সহজ সরলভাবে বুঝতে পারেন সেইভাবে আমি সহজভাবে বোঝাচ্ছি। তো সেই রেকটাম মলদ্বারের পাশ দিয়ে যে রেকটামটা নেমে আসে তাদেরকে রেকটাম বলা হয় বা মলদ্বারের শিরা বলা হয়। এটা কখনো কখনো যখন আমরা কনস্টিপেশনের সাফার করি বা কোষ্ঠকাঠিন্যর সাথে যখন আমরা এটা সাফার করতে থাকি তখন এই প্রবলেমটা হতে থাকে। হ্যালো, হ্যাঁ বলছি ওই ভাগ্নে যে ওষুধ নিয়ে গেছে, লেখা আছে দিনে 2 বার, সকালে আর ও সকাল সন্ধ্যা দুপুর রাত্রে কোনো ব্যাপার না, 2 বার করে লেখা আছে, ওতেই হবে। আচ্ছা, মানে খাওয়ার আগে খাবে না খাওয়ার পর? হ্যাঁ হ্যাঁ, খাবার আগে। খাওয়ার আগে। আচ্ছা ঠিক আছে, যখন খাবে খাবার আগে 2 বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ উত্তর দেবো, প্রত্যেকেরই উত্তর দেবো। আচ্ছা, আমি কি বলছিলাম ভুলে গেলাম। এটাও আমার খেয়েই হরা নয়, এটাও মেটোরিনামের লক্ষণ, বুঝেছেন তো? হ্যাঁ, রেকটামের কথা বলছিলাম। তো রেকটাম যখন এরকম নেমে আসে কনস্টিপেশনের জন্য, কোষ্ঠকাঠিন্যের জন্য, সেই রেকটাম আর কখনো কখনো আর তোলা যায় না। কখনো কখনো সেই রেকটামটা আঙুল দিয়ে ঠেলে উপরে তুলে দিতে হয় পায়খানার পরে, তারপরে যায়, নইলে যায় না। এই ধরনের কেসে আমরা কিন্তু বেশিরভাগ অনেক ঔষধকে ভেবে থাকি, কিন্তু হোমিওপ্যাথিতে সবথেকে স্পেসিফিক ওষুধ হচ্ছে, পাওয়ারফুল ওষুধ, সেটা হচ্ছে পোডোফাইলাম ওষুধ। এই ওষুধের দ্বারায় ওই রেকটামটাকে আবার উপরের দিকে ধাবিত করানো যায়। দ্বিতীয় ওষুধ হচ্ছে সিপিয়া,
বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে যাদের সিপিআর লক্ষণ থাকবে তাদের এই সিপিআর দ্বারা এই রেকটামের প্রবলেমটাকে ঠিক করা হয়। তৃতীয় ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এই তিনটে ঔষধ হচ্ছে একদম অভ্যর্থ কাজ করে। জাস্ট আপনাদের একটু জেনে নিতে হবে কোন লক্ষণে কি কি রেজাল্ট আছে বা কি কি কাজ হয়, তার উপরে বেস করে আপনারা মেডিসিন সিলেকশন করুন। এবার হচ্ছে বায়োকেমিকের সেরা ঔষধ কি? ক্যালকেরিয়া ফ্লোর 200x ট্যাবলেট, অর্থাৎ 200x ট্যাবলেট। এই ট্যাবলেটটি 6টা করে ট্যাবলেট দিনে 2 বার টানা যদি 4 থেকে 5 মাস খাওয়ানো যায়, তাহলে তার রেকটাম প্রোল্যাপসিস প্রবলেম বা ইউট্রাস প্রোল্যাপসিস যাদের হয়, বিশেষ করে মহিলাদের জরায়ু নেমে আসা বা জরায়ুর স্থানচ্যুত হওয়া, সেটাও কিন্তু স্বাভাবিক জায়গায় চলে আসে। গোয়াকাম, হাইপেরিকাম, এই দুই ঔষধের মধ্যে যদি একটু পার্থক্য বলা হতো, গোয়াকাম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সন্ধিতে ব্যথা হয়, সন্ধি যেগুলো হচ্ছে বড় বড় সন্ধি, জয়েন্টে ব্যথাগুলোকে গোয়াকামের উপরে কাজ করে, অর্থাৎ সমস্ত সন্ধিকে ক্লিয়ার করার জন্য গোয়াকামের ব্যবহার করা হয়। হাইপেরিকাম কাজ হচ্ছে নার্ভ এবং স্নায়ুর উপরে কাজ করে, শিরা, উপশিরা, নার্ভ, স্নায়ু এইগুলোর উপরে কাজ করে। যদি আপনি কোনো জয়েন্টের ব্যথার উপরে যদি হাইপেরিকাম দেন, একদম কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনাদের গোয়াকাম প্রয়োজন আছে। আবার যাদের জয়েন্টের যাদের মাংসপেশিতে ব্যথা আছে, সেখানে গোয়াকাম দিয়ে আপনি কিন্তু পার্মানেন্টলি ঠিক করতে পারবেন না, সেখানে আপনাদের হাইপেরিকামের প্রয়োজন হতে পারে। এই ছোট্ট একটা মানে পার্থক্য জানলেই হবে, আপনাদের কাজ চলে যাবে। রাস্টাক্স গভীর ক্রিয়াস ঔষধ নয়, উপশম করে কিন্তু রোগ আরোগ্য করে না, রোগ আবার ফিরে আসে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আজকের লাইভ, ঠিক আছে, আজকে লাইভ শুরুতে যেভাবে বললাম এইভাবে আপনাদের কাজটা সেরে নিতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। বন্ধ হওয়া মাসিক খোলার অভ্যর্থ যদি কিছু ঔষধ বলা হয়, সেটা হচ্ছে অশোকা মাদার, গসিপিয়াম মাদার, অ্যালিস্টেরিস এফ, মাদার টিংচার, এইগুলোকে বিশেষভাবে বন্ধ হওয়া মাসিককে খুলে দিতে হেল্প করে। এছাড়া আমরা পোটেন্সি ওষুধের মধ্যে নেট্রামিওর, ক্যালিকার্ভ এবং পালসাটিলা, সিপিয়া, এই 4টে ওষুধ পোটেন্সির মধ্যে বিশেষভাবে কাজ করে। যাদের বন্ধ হওয়া মাসিক দীর্ঘদিন ধরে বন্ধ আছে, সেই বন্ধ হওয়া মাসিককে নতুন করে খুলে দেওয়ার জন্য কিন্তু হেল্প করে। বায়ো কম্বিনেশন 19 ডোজ সম্পর্কে যদি একটু বলা হয়, বায়ো কম্বিনেশন 19 ডোজ, বিশেষ করে যাদের প্রাপ্তবয়স্ক আছেন 10টা করে ট্যাবলেট দিনে 3 বার কুসুম গরম জলের সাথে খেতে বলবেন পেশেন্টকে, কন্টিনিউ 1 মাস যেন বন্ধ না করে। 10টা করে ট্যাবলেট দিনে 3 বার কন্টিনিউ 1 মাস বন্ধ করতে বলুন। পেশেন্টকে বলুন কোনো স্টেরয়েড ওষুধ বা অন্য কোনো ওষুধ যেন তারা ব্যবহার না করে, জাস্ট এই ওষুধেই তারা আরোগ্য হতে হেল্প করবে বা সাহায্য করবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে এনিবডি? একজন প্রশ্ন করেছেন, স্যার আমার একজন রোগী আছে, তার গোড়া কৃমি অনেক বেশি, কৃমির কারণে এখন সুরসুর করে, মলদার হতে রস বের হয়, একটু জানালে ভালো হয়। যাদের কৃমিজনিত সমস্যা আছে, বিশেষ করে দীর্ঘদিনের কৃমি, সেটা কোনোভাবেই কন্ট্রোল করানো যাচ্ছে না, অনেক ওষুধ ব্যবহার করেছেন। যদি কুচো কৃমি হয়, একদম ছোট কৃমি, সেই কৃমির জন্য আপনার স্পেসিফিক ওষুধ হচ্ছে কুপ্রম অক্সিনাইগ্রা। এই ওষুধটি 6 পাওয়ারের ওষুধ ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের খুব অল্প সময়ের মধ্যে কিন্তু স্বাভাবিক জায়গা চলে আসবে, বিশেষ করে কৃমিগুলোকে একদম নষ্ট করে দেবে। একটা জিনিস আপনাদের জেনে রাখবেন, যাদের কৃমির সমস্যা আছে তাদের কিছু নিয়ম নীতি আছে, সেইগুলো যদি না মানেন তাহলে কিন্তু কৃমির সমস্যা সম্পূর্ণ আরোগ্য করাতে পারবেন না। প্রথম হচ্ছে, কৃমি যাদের সমস্যা আছে তাদের কিন্তু কোনোভাবে সাবান ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে বাথরুমে যাওয়ার পরে তাদের কোনোভাবে সাবান ব্যবহার করা যাবে না, তাদের হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে। হ্যান্ড ওয়াশটা যথেষ্ট ডক্টর রিলেটেড বা ডক্টর সাজেস্ট করে এরকম হ্যান্ড ওয়াশ হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পেশেন্টকে একটু, যাদের বারবার কুচুকৃমির সমস্যা হয়, আপনারা নিশ্চয়ই লাউ দেখেছেন, লাউ, এই লাউ এবং মুসুর ডাল একত্রিতভাবে রান্না করে, লাউ ডাল উইকলি যদি 1 বার অথবা 2 বার করে যদি রান্না করে খাওয়ান, তার কুচুকৃমি বলুন যে কোনো কৃমির সমস্যা খুব দ্রুত মুক্তি হবে। এবং পেশেন্টকে সবসময় খেয়াল রাখতে হবে তার যে খাদ্য খাবারের মধ্যে, যেমন চকলেট, ক্রিম, কেকার, এই ধরনের জিনিসগুলো যেন ব্যবহার না হয়। যতদিন কুচুকৃমির সমস্যা থাকবে সেই দিনে তাদেরকে বলবেন যে একটু যাতে বিশেষ করে মাছ, মাংস, বিশেষ করে যেগুলো রিচ ফুড সেইগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করবে,
তাহলেই কুচোকৃমি খুব তাড়াতাড়ি চলে যাবে। ওর সাথে একটু সহজ সরলভাবে সবজি এবং শাক ব্যবহার করতে হবে, যেগুলো তারা খুব দ্রুত হজম করতে পারে এবং পরের দিনে যেন তার দাস্তটা পরিষ্কার হয়, এরকম খাবারগুলোকে সিলেকশন করতে হবে। তাহলেই তার কৃমির প্রবলেম চিরতরে মুক্তি হবে। তবে আপনারা খেয়াল রাখবেন, যে কোনো কৃমির সমস্যার জন্য মিনিমাম 6 মাস ওষুধ খাওয়াবেন। যদি আপনি অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেন তাহলেও কিন্তু আপনারা মিনিমাম 15 দিন অন্তর একটা করে কিন্তু খুব ভালো কৃমির ট্যাবলেট আপনারা অবশ্যই ডক্টর সাজেস্ট করে কিন্তু আপনারা নেবেন, তাহলেই কিন্তু স্বাভাবিক। একটা জিনিস আপনাদের জেনে রাখা খুবই ভালো, যাদের গ্যাসের প্রবলেম আছে, যাদের অনেক জটিল সমস্যা চলে এসছে, অনেক জটিলতা তৈরি হয়ে গেছে রোগের, সেক্ষেত্রে আপনাদের একটু স্মরণ রাখবেন মিনিমাম 15 দিন অন্তর বা 1 মাস অন্তর একটা করে কৃমির ট্যাবলেট আপনারা কিন্তু খাবেন। এতে আপনাদের অ্যালার্জি ভালো থাকবে, হাঁচি সর্দি যাদের সমস্যা আছে সেগুলো ভালো হবে, যাদের ব্রিদিং প্রবলেম মানে শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে তাদের সেটা ভালো হবে, যাদের মাইগ্রেন প্রবলেম আছে তাদের ঠিক হবে, যাদের বহু পরিচিত অনেক স্ট্রেস জমে আছে, মানসিক স্ট্রেস, সেগুলো কিন্তু ভালো হবে। তো এইভাবে যদি আমরা অ্যালোপ্যাথিক যারা ভক্ত আছেন তাদের বলবো যে মিনিমাম 1 মাস অন্তর একটা করে কৃমির ট্যাবলেট আপনারা অবশ্যই নেবেন, সেটা কুসুম গরম জলের সাথে, এবং সেটা চিবিয়ে খাবেন। এবং সেই দিনে যেদিন আপনি খাচ্ছেন সেই দিনে আপনাদের খেয়াল রাখতে হবে রাতে যেন মাছ, মাংস, ডিম, দুধ এই 4টে খাবার যেন সেই দিন না খাওয়া হয়, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। ওকে, এবার হচ্ছে হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো আমরা ব্যবহার করতে পারি কৃমির জন্য, সেটা হচ্ছে সিনা, টিউকুরিয়াম মেরামভেরাম, চায়না, সেন্টোনাইন। এই ঔষধগুলো কিন্তু সব থেকে কার্যকারী ভূমিকা কিন্তু দেখা যায়। যাদের বহু পুরাতন গ্যাসের প্রবলেম আছে এবং কৃমির সমস্যা আছে, তাহলে আমরা অন্য কোনো পোটেন্সি ওষুধের কথা না ভেবে বায়োকেমিক ওষুধে সরাসরি চলে যাব, সেটা হচ্ছে নেট্রাম্পস। এই নেট্রাম্পস ওষুধ 6 ট্যাবলেট, 6টা করে ট্যাবলেট দিনে 2 বার এক টানা পেশেন্টকে মিনিমাম 1 মাস থেকে 2 মাস টানা যদি খাওয়ানো যায়, তার যেমন গ্যাসের প্রবলেম ঠিক হবে, তার অ্যাসিডিটির সমস্যা চলে যাবে এবং কৃমির সমস্যা কিন্তু বিতাড়িত হবে এবং তার এনজাইম ক্ষমতা বাড়বে এবং বহু রোগ থেকে কিন্তু মুক্তি করবে। ওকে, আচ্ছা স্যার, যে কাশিটা দিলেন এমন দুষ্টু কাশির জন্য কি মেডিসিন? কাশিটা দিয়েছি সেটাও উনি ফলো করেছে, ভেরি গুড, খুবই ভালো। অ্যাকচুয়ালি এই যে কাশিটা যেটা হয়, এটা কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে যারা গাড়ি সাফার করেন, বাইক চালান বা অন্যান্য কিছু করেন, বিশেষ করে যারা সন্ধ্যার সময় গাড়ি চালান বা ভোরের সময় গাড়ি চালান, গাড়ি চালাতে যাওয়ার পরে দেখা যায় অনেক সময় আমাদের ল্যানিংসের মধ্যে সমস্যা তৈরি হয়, অনেক সময় গলায় ঠান্ডা চলে আসে। আমার কন্টিনিউয়াস রাত্রে করে মানে এমন টাইমে আমি ব্যাক করছি বাড়িতে, সেই সময় আমার পরিস্থিতির শিকার হয়ে গিয়ে আমারও কিন্তু ঠান্ডা লাগার একটা প্রভাব তৈরি হয়েছে। তো সেখানে একটাই ঔষধ ভালো কাজ করে, সেটা হচ্ছে একোনাইট ন্যাপ 30। বর্তমান কাশির নাম্বার 1 মেডিসিন একোনাইট ন্যাপ 30। যাদের শুরুতেই কোনো পেশেন্ট কাশি নিয়ে আসবে, অবশ্যই একোনাইটের কথা ভুলবেন না, একোনাইট দিতেই হবে। ওকে, তো এইভাবে এই কাশিকে রোধ করতে পারি। যখন কাশিটার বয়স একটু পুরানো মানে 2-3 দিন হয়ে যাবে, তখন কিন্তু আমরা ব্রানিয়া অ্যালবামের কথা কিন্তু অবশ্যই মনে করব। তখন একোনাইট কাজ নাও হতে পারে, তখন ব্রানিয়া অ্যালবাম ঔষধের দ্বারা সেই রোগটাকে সম্পূর্ণ স্বাভাবিক করা হবে। এর সাথে সাথে আমরা পরবর্তীকালে আমাদের বিশেষ করে গলায় যেন ঠান্ডা না লাগে, সেটা কিন্তু আমাদের একটু অ্যাডভান্স প্রোটেকশান নিতে হবে। তো কিছু কার্যকর না, এগুলো বলতে গেলে অনেক দেরি হবে। হোমিওপ্যাথিক চিকিৎসার নিরাপদ সংকট হিলিং ক্লাসিস বলতে কি বোঝায়, এবং একটু পরে করুন, ব্যস্ত আছি। গরমে ঠান্ডায় বেশিরভাগ রোগী আসছে, আর ঠান্ডাজনিত সমস্যায় হাঁচি কাশি, আমি অলরেডি বলে দিলাম এটা।
আমার একজন রোগী, ওটাও তো বলেছি। আশা করা যায় আপনাদের আর কোনো প্রশ্ন বাদ গেছে কি না আমি জানি না। তো মোটামুটি আজকে লাইভ অলরেডি 1 ঘন্টা ক্রস হয়ে গেছে। আশা করা যায় আপনারা বেশ কিছু জিনিস শিখতে পেরেছেন, বিশেষ করে বাতের জন্য। যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে আপনারা সরাসরি সেই ভিডিওর মধ্যে, যে ভিডিও রিলেটেড দেখছেন সেই ভিডিওর মধ্যেই আপনারা কমেন্ট করবেন ভিডিও দেখার পরে। এবং প্রত্যেকের বলবো যে আপনারা ভিডিওগুলোকে শেয়ার করে রাখবেন। এইভাবে শেয়ার করে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। প্রত্যেকটা মানুষের কিন্তু ধীরে ধীরে হোমিওপ্যাথিক প্র্যাকটিস বা হোমিওপ্যাথিক চর্চাকে শেখাবো এবং খুব সহজ সরলভাবে শেখাবো, যেগুলো একটা জটিল প্রসেস একদম সহজকারে কীভাবে শেখানো যায় এবং কিভাবে আপনারা সহজভাবে নিতে পারেন, সেই সহজ সরল ভাষা কিন্তু আমার থাকবে সারা জীবনের জন্য। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার লাইভ শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকুন, ধন্যবাদ।